itu berusaha kalau semua menilai itu lebih fokus pada এখানে বিশ্বমানের কোনটা হবে না lebih fokus kalau বিশ্বমানের তো সেই ব্যবস্থাটা সামনে রয়েছে সেই সংস্কৃতি করা যায় এই ফাইল করে যে থাকে কোনটা জমা থাকে সেই জিনিসটাকে সিলেক্ট করে এই সার্ভিস সিস্টেম করা যায় এই সময় না যে গ্রামার যে ফাইল করে থাকে সেখানে কোয়ান্টাটাকে সমাধান করে কোয়ান্টাটা জমা থাকে সেই জিনিসটাকে সিলেক্ট করে আমরা কোন কোশ্চেন এর ইন্টেলিজেন্ট কোশ্চেন তো কোশ্চেন নিচে স্টেজে চলে আসে নেক্সট এই তোমরা মাইক দাও নোটস কাজে দিবা আচ্ছা প্রশ্ন যেটা ক্রিটিক্যাল যেগুলো মানে অনেক কাছে গুগলে সার্চ দিলেই চলে আসে ওগুলো দরকার নাই আমি প্রাইমারি পাবলিক স্কুলের কলেজ থেকে এসেছি আমি আমার প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে অটোমেটিক গ্রেডেড রেপ্লিকেশন কিন্তু এটা যদি না হতো তাহলে আমাদের দেখে কি সমস্যা আবার বলো বুঝা নাই আবার কোশ্চেন বুঝা যায় কি মাইকটা দিলো না মাইকটা দিলো আমার প্রশ্নটি হচ্ছে আমাদের মধ্যে অটোমেটিক গ্রেডেড রেপ্লিকেশন হয় কিন্তু এটা যদি না হতো তাহলে আমাদের কি সমস্যা হবে ডিএনএ রেপ্লিকেশন ঠিক আছে ধন্যবাদ আসলে আমাদের ডিএনএ রেপ্লিকেশন কিন্তু অটোমেটিক না এটা কন্ট্রোল হয় যেমন আমার চুল যে হারে বাড়ে আমার কি ভুরু সেই হারে বাড়ে আমাদের শরীরের মধ্যে এই যে ডিএনএ রেপ্লিকেশন এটা আসলে কন্ট্রোল উপায় হয় এর আগে ডিএনএ শুরুর দিকে কিছু জিনিস আছে যে এইগুলোকে কী করে কন্ট্রোল করে তো আমাদের কোন সময় রেপ্লিকেশন হবে কোন সময় রেপ্লিকেশন হবে না এটা আসলে অনেকগুলোভাবে কন্ট্রোল অবস্থা হয় যখন কন্ট্রোল হয় না তখন এটা ক্যান্সার সেলে পরিণত হয় কিন্তু এটা কন্ট্রোল হয় শরীরের মধ্যে অনেক মেকানিজমের মাধ্যমে এটা কন্ট্রোল হয় আসলে ওকে আমি মাইশা রহমান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কলেজ থেকে এসেছি আমার প্রশ্ন হলো ডায়াবেটিস রোগের চিকিৎসায় ইনসুলিন ব্যবহার কিন্তু এবং রিকম্বিনেন্ট ডিএনএর সাহায্যে ইনসুলিন উৎপাদন করা সম্ভব আমার প্রশ্ন হচ্ছে যখন কিডনি প্রতিস্থাপন সম্ভব কিংবা বিভিন্ন অঙ্গাণু প্রতিস্থাপন সম্ভব তখন অগ্নাশয় কিংবা প্যানক্রিয়াস কেন সম্ভব প্রতিস্থাপন সম্ভব নয় এবং আরেকটা প্রশ্ন হলো আমাদের বিটা সেল অনেক সময় ডেস্ট্রয় হয়ে যায় একদম ধ্বংস হয়ে যায় বিটা সেলগুলোকে আবার জাগ্রত করা জীবিত করার কি কোনো উপায় নেই বুঝেছো কোশ্চেনটা বুঝেছো কিনা বেশি একটা বুঝি নাই প্রশ্নটা ক্লিয়ার না তোমার কথা তো যতটুকু বুঝছি সেটা দিয়ে বলি যে হ্যালো যে বেটা সেল বা প্যানক্রিয়াস কেন রিপ্লেসমেন্ট করা যায় না তাই না নাকি এটা আসলে বডি মেকানিজমের উপর নির্ভর করে সব আমাদের শরীরের ম্যাক্সিমাম অর্গান ম্যাক্সিমাম সেলই রিপ্লেসমেন্ট হয় তুমি জানো একটা নির্দিষ্ট সময় পর পরে অ্যাপোপ্টোসিস হয় কিন্তু এই ক্যাপাসিটি এক সময় থাকে না শরীরের ডিপেন্ড করে তোমার ইমিউনিটির উপর ডিপেন্ড করে তোমার বডির ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে বাট যতক্ষণ শরীরের শক্তি থাকে নর্মাল ইমিউনিটি থাকে মেটাবলিজম অ্যাক্টিভ থাকে ততক্ষণ কিন্তু শরীরের সকল অঙ্গের যত সেল আছে সবগুলো নির্দিষ্ট সময় পর পর মারা যায় আবার রিজেনারেশন হয় এটা অটোমেটিক প্রসেস বাট একটা সবসময় একটা লাইফ টাইম আছে যেটাকে সেনেসেন্স বলে একটা টার্ম আছে সেনেসেন্স অর্থাৎ সেল একটা নির্দিষ্ট সময় পর ওটার রেপ্লিকেশন হবে না বা এখান থেকে আর কোনো প্রপাগেশন হবে না নতুন সেল তৈরি হবে না যদি বার্ধক্যে পৌঁছায় যায় ওই সেল তাহলে তার স্বাভাবিক মেকানিজম ওখানে কাজ করবে না এটাই তিনটা হচ্ছে স্যার একবারে এটা হচ্ছে এখানে প্রশ্ন যে এই জন্য একটা আমি মুর্শিদা শিখা আমি আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মানুষের দেহে সবগুলো অঙ্গের সাইজই তো বাড়ে কিন্তু আমাদের চোখের সাইজ কেন বাড়ে চোখের সাইজ বাড়ে না না চোখের সাইজ তো সবার সমান না না বাড়ে না কেন একটা নির্দিষ্ট পর্যায়ে বৃদ্ধি তো এমনি আমাদের কোনো অঙ্গই কিন্তু একদম আনলিমিটেড বাড়ে না
এটা কেন পারে না মেকানিজম কিন্তু সেম। যেমন একটা সেল ডিভিশন হয়, তোমরা জানো যে ক্রোমোজোম কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে, তাই না? ওটা টেলোমেয়ার থাকে। এটা একটা সার্টেন পিরিয়ড যাওয়ার পরে এটা শেষ হয়ে যায়, তখন কিন্তু বাড়বে না। প্রত্যেকটা অঙ্গের জন্য সেম মেকানিজম, একটা সার্টেন পিরিয়ড পর এটা একদম ষষ্ঠ প্রদত্ত। কোন সেল কতবার রেপ্লিকেশন হবে, প্রোপাগেশন হবে, এগুলো সেট, এটা একদম ইনহেরিট, মানে ভিতরে অবস্থায় আছে। আচ্ছা, আমার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে আমরা ক্যামেরার মেগাপিক্সেল হিসাব করতে পারি, কিন্তু চোখের মেগাপিক্সেল হিসাব আছে কিনা? এটার হিসাব আছে, এটা বিজ্ঞানীরা বের করছে, বাট আমার এই মুহূর্তে জানা নেই, তোমরা সার্চ করলে এটা পেয়ে যাবে। যেটা তুমি বলছো যে আমাদের শরীরে যে যেমন চুল যেমন বাড়ে, আমাদের এই ডিএনএর মধ্যে মেসেজ থাকে যে কোন জিনিসটা বাড়বে আর কোন জিনিসটা বাড়বে না। এটা আমাদের কোষের মধ্যে কি থাকে, মেসেজ থাকে। এই মেসেজ অনুযায়ী বাড়বে। মনে করি আমার লোম যদি আমি কেটে ফেলি, তখন দেখা যাবে আমার লোম বাড়া শুরু করছে। এইগুলো আমাদেরকে এই যে বললাম যে রেগুলেশন আছে আমাদের সেলের মধ্যে। সেল যখন বলবে এটা রেগুলেশন বাড়ার দরকার বাড়বে, যখন বলবে বাড়ার দরকার নাই তখন সেটা বাড়বে। আচ্ছা, একটি ঘোষণা ছিল আমাদের ভেতরে অনেক বাইরের শিক্ষক আছেন, তারা যদি কোনো কোশ্চেন আনসার করতে চান তাহলে মোস্ট ওয়েলকাম, যে কেউ আনসার করতে পারেন। এই জায়গায় জন্য একটা ঘোষণা করতেছি। আচ্ছা, এই যে যারা দাঁড়ায় আছো তারা এক জায়গায় আমি দেখছি আনবে, এখানে এক জায়গায় আনতে তোমার বাঙালি কয়েকজন চলে আসো। আমি কয়েকজন নাম বলছি। রাফি আসছে, নাহিদ মাহমুদ, তুমি আরেকটু সামনে চলে আসো এবং তুমি তোমার টিম মেম্বারদের নিয়ে রাখো। নাহিদ মাহমুদ, এখন এভাবে ডেকে পাওয়া যাবে না, যারা আছে তাদেরকে অথই তুমি বাংলা থেকে চলে আসো। আর কিছুদিন ছোট ভাই বোনেরা যারা আছে কাইন্ডলি তোমরা বসে পড়ো, বিশেষ কথা না করে বসে পড়ো। আচ্ছা, আমরা আমার কোশ্চেন শুরু করছি। আচ্ছা, কাকে বলতে দেওয়া যায়? ডান থেকে একটু আসছে, তুমি ডান থেকে মাইকে দাও, ছোট ভাই প্রশ্ন করবে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে জনবৃদ্ধি রয়েছে সেটি আমাদের পলিটিক্যাল সার্ভিস বলে, কিন্তু এটাকে কেন পলিটিক্যাল সার্ভিস বলা হয়? যকৃৎ কি কেন? যকৃৎ হলো আমাদের খাদ্য খাওয়ার পরে আমাদের অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হওয়ার পরে এটা যায় কোথায়? সমস্ত নিউট্রিয়েন্টগুলো যায় হলো লিভারে। যকৃৎ বাংলায় বলতে আমি ইংলিশে বলছি লিভার তখন একটা ডিটক্সিফাই করে, ভালো কিছু খারাপ যদি থাকে সেটাকে সরাই দেয়, ভালো কিছু যদি থাকে সেটাকে রাখে। তারপরে সে এটা কোথায় যায়? এটা যখন হার্টে যায়, হার্ট থেকে পাম্প হয়ে ব্লাড সব জায়গায় চলে যায়। যার জন্য যেটা এগুলো যকৃৎ লিভার এগুলোকে কী করে? কন্ট্রোল করে। কোনোটা স্টোর করে রাখে, কোনোটা সে পাঠায়, এই জন্য এটাকে বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমার কাছে একটা কোশ্চেন এসেছে, যতক্ষণ বাস আমি অল্প করেছি আর অক্টোপাসের কেন যেখানে মানুষ প্রয়োজন হয় সেখানে অক্টোপাসের অক্টোপাসের আসলে দুটি ব্রাঞ্চিয়াল পার্ট আছে এবং একটি হলো সিস্টেমিক পার্ট। ব্রাঞ্চিয়াল পার্ট দুটি ব্লাডকে পাম্প করে হার্ট দিল থেকে অক্সিজেন করে, আর সিস্টেমিক হার্টটি অক্সিজেন ব্লাডকে বডিতে পাঠিয়ে দেয়। এইগুলো অক্টোপাসের দুটি হার্ট প্রয়োজন হয়। আর আরেকটা বিষয় হলো যে এদের রক্ত ব্লু, আর ব্লু রক্ত হওয়ার কারণে এদের প্রপারটিস ব্লাড is less efficient to transport the body, এই কারণে রচনামূলক প্রশ্ন, এগুলো অ্যান্সার দেওয়ার দরকার আছে, দেওয়া তো যাবে। আমার প্রশ্ন হচ্ছে, জীববিজ্ঞানের উৎস কিসের থেকে উৎপন্ন হয়, তাহলে কি হয়? আবার বলো, ক্লিয়ার না। জীববিজ্ঞানের উৎস কোথা থেকে উৎপন্ন হয়? উৎস? হ্যাঁ, উৎস বলতে সৃষ্টি নাকি? মানে কি জীব জগতের সৃষ্টি, প্রাণের সৃষ্টিটা তুমি কেটে বলছো? প্রাণের সৃষ্টি হলো কি বলে?
এটা নিয়ে তো বিভিন্ন মতবাদ আছে, তুমি জানো তাই না? বিতর্কিত মতবাদ আছে, আবার রিলিজিয়াস ভিউ থেকে আছে। আল্লাহ কীভাবে আমরা জানি, স্রষ্টা কীভাবে মানুষ সৃষ্টি করতে, জীব সৃষ্টি করতে, ওটা আমরা জানি। আবার বিজ্ঞানীদের একটা মতামত আছে নিউক্লিক অ্যাসিড থেকে কীভাবে তৈরি হয়েছে, তাই না? তো এটা আসলে বিতর্কিত বিষয়, বেশি আলোচনা না করাই ভালো। যে নেক্সট হলো একটা শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেলে এনজাইমে কি প্রশ্ন করছে জায়ান জুনের ওয়াস, সুন্দর প্রশ্ন। আমাদের এই এনজাইম অনেকগুলো ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। কে এটা জায়ান জুনের, কে এটা? ঠিক আছে, যেমন হলো আমাদের এনজাইম অনেকগুলো ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। টেম্পারেচার আছে, পিএইচ আছে, এরকমভাবে। যেহেতু টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে তখন সেটা কী হচ্ছে, মনে করো আমাদের স্টোমাকে যে এনজাইম থাকে পেপসিন, সে হলো লো HCl এর উপস্থিতিতে সে লো পিএইচে ভালো কাজ করে। এরকম আবার নিচে যখন যায় আরেকটা এনজাইম আরেকটা পিএইচে কাজ করে। এই টেম্পারেচারের কারণেও এনজাইম কী হয়, কী করে, টেম্পারেচার খুব মাত্রা বেশি বেড়ে যায়, আমাদের শরীর অত পারে না, হঠাৎ বেড়ে গেলে টেম্পারেচার পিএইচ সাথে এনজাইমের কার্যক্রম ফল করে, যার জন্য এই টেম্পারেচারের কারণে এনজাইমের গতি চেঞ্জ হয়। তার উপর একটা যারা নিশ্চিত চলে আসো, যারা নিশ্চিত চলে আসো, তুমি একটু ব্যবস্থা করবে। এটার উত্তর দিয়ে দিই। এখানে একটা প্রশ্ন আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে মানব রোগ প্রতিরোধ ও চিকিৎসার নতুন সম্ভাবনা সৃষ্টি করে? আসলে কিছু কিছু প্রশ্ন আছে, গুগল বা এখন এআই এর যুগ, যে বিভিন্ন ধরনের এআই টুলস আছে যেখানে সার্চ দিলে চলে আসবে, তাই না? প্রশ্ন করতে হবে যেগুলো আমি নিজে পড়লেও বুঝবো না, ছাত্রকে একটু জিজ্ঞেস করি, ওই ধরনের প্রশ্ন আমরা প্রত্যাশা করব। তারপরে একটু বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বর্তমান সময়ে খুবই সম্ভাবনা একটা টুলস, যে জিন এডিটিং টুলস। আমরা জানি যে মিউটেশন, একটা জিনের মিউটেশন হলে রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং যে জিনটা বা মিউটেন্ট হচ্ছে ওটা যদি আমরা আইডেন্টিফাই করি, ওটাকে যদি কেটে ফেলতে পারি, সরাই ফেলতে পারি, সুতরাং যে ফল্টি প্রোটিন তৈরি হবে না আমাদের শরীরে, তাই না? আমরা জানি জিন থেকে প্রোটিন কোড হয়। সুতরাং জিনের মিউটেশন যদি আমরা প্রতিরোধ করতে পারি, বিভিন্ন উপায় আছে, জিন এডিটিং বিভিন্ন ধরনের টুলস আছে। এগুলো আসলে অনেক বিস্তারিত বিষয়, তো সংক্ষেপে বলি, এই টুলসগুলো ইউজ করে আমরা জিন রিপেয়ার করতে পারি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা রোগ প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ। আপনারা একটু সাইলেন্ট থাকতে হবে প্লিজ, সবাই শান্ত করে থাকো, কথা বললে কথা বলে যাবে না, আমরা বুঝতে পারবো না কিছু। আমি উপরে থেকে একটা কোশ্চেন, উপরে থেকে, হ্যাঁ উপরে দাঁড়িয়ে যাও। হ্যাঁ আমি ফার্স্ট সেকেন্ড হাই স্কুল কলকাতা থেকে এসেছি। চিংড়ি মাছের হৃদপিণ্ড শোনা যায় যে মাথায় আছে, মাথায় থাকে। এটি মাথায় কি আদৌ আছে, আর থাকে এটি কারণ কি? চিংড়ি মাছের হৃৎপিণ্ড মাথায় থাকে, ফিশারি যে কোথায় থাকে আসলে এই কোনাটা? আমি এটাকে একটা অ্যান্সার দিয়ে দিই, সাড়েটা অ্যান্সার দিই। যেটা হলো সোহম যে অষ্টম শ্রেণী, তোমার প্রশ্ন হলো কোনো প্রাণীকে যদি আলাদা রাখা হয় তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং পরিবর্তন ঘটে কি না। উত্তর হলো মানুষকে যে কোনো জিনিসকেই যখন আলাদা রাখা হয় দুইটা জিনিসের কারণে, কিছু কিছু ফ্যাক্টর হলো জেনেটিক ফ্যাক্টর, আর কিছু কিছু ফ্যাক্টর হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। মনে করো দুই ভাই, এক ভাই বাংলাদেশে আছে, আপন দুই ভাই, যমজ দুই ভাই, আরেকজনকে আমরা ইংল্যান্ডে রাখা হয়েছে। এই যে ইংল্যান্ডে রাখা হয়েছে, দেখা যাবে সে ইংলিশে ভালো কথা বলতে পারবে, আর যে বাংলাদেশে আছে সে ভালো বাংলা কথা বলতে পারবে। এটা কী দ্বারা? এনভায়রনমেন্ট দ্বারাও প্রভাবিত হয়। ঠিক তেমনিভাবে যে কোনো অ্যানিম্যাল, কুকুর, একটা কুকুরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সে যত ভালো কাজ করতে পারবে, আর একটা কুকুরকে রাস্তায় রাখা হয়েছে, সে একইভাবে কাজ করতে পারবে না। যার জন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে সে দেখা যাচ্ছে যে আলাদা রাখলে তার বৈশিষ্ট্য প্রভাবিত হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, চিংড়ি মাছের প্রশ্ন করেছো, চিংড়ি মাছের হাড়টা মাথায় থাকে কি না, তাই তো? মাথায় থাকে কেন, তাই তো? আসলে স্রষ্টা এক একটা জীবকে এক একভাবে সৃষ্টি করেছে। চিংড়ি মাছের বডি ক্যাভিটিতে কিন্তু কোনো জায়গা নেই, বডি ক্যাভিটি নাই, শুধুমাত্র একটা কোষ্ঠী নামে চিকন একটা কোষ্ঠী নামে আছে। সেই কারণে ওটা ক্যারাটাসের ভেতরে ওই সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে। কীভাবে সৃষ্টি হয়েছে তোমার আমার প্রোটেকশন বেশি চাই ওখানে, প্রোটেকশন দেওয়ার জন্য তাদের উপরে ক্যারাটাস থাকে। থ্যাংক ইউ। আর বলুন, আমি একটু সময় দিচ্ছি। কথা বুঝতে পারছি না। হ্যাঁ প্লিজ, বাপনি যাই না, ধরো বাপনি যাই এসে আরেকটু কাছে
না, মানে আগে কিছু আছে না, বেশি আছে না। আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারটা দিন দিন বেড়ে চলেছে এবং আমরা এই অল্পনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি এবং আমরা কোর্সটা কমপ্লিট করছি না। এভাবে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বেড়ে যায় তাহলে কি আমরা কোনোভাবে প্রি অ্যান্টিবায়োটিক এড়াতে চলে যাবো না? যখন অ্যান্টিবায়োটিক ছিল না তখন যা যা প্রবলেম হলো ওইরকম কিছু হতে পারে, তার ফলে আমাদের সমাজের ঠিক আছে, অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করার কারণে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বাড়তেছে। এখনও আমাদের সেই অবস্থায় যায় নাই, কিন্তু এরকমভাবে হয়তো চিন্তা করা যাচ্ছে। সুপার বাগ হয়তো নাম শুনছো। সুপার বাগ হইলো এমন একটা ব্যাকটেরিয়া যে কোনো অ্যান্টিবায়োটিকে তারা কী হয় না, কাজ হয় না। ভবিষ্যতে এরকমের হইতে পারে, তবে এখনও সেই পর্যায়ে আসে নাই। আমাদের অ্যান্টিবায়োটিকের চেঞ্জ আসছে। অ্যান্টিবায়োটিক ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন মধ্যে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়েছে, কিন্তু এই যে হায়ার জেনারেশন সেগুলো এখনও কী হয় না, রেজিস্ট্যান্ট হয় নাই। এবং আমরা কিন্তু নতুন নতুন গবেষণা করার চেষ্টা করতেছি যে কীভাবে অ্যান্টিবায়োটিক পারা যায়। এখনও অত দুশ্চিন্তা কিছু নাই, তবে হ্যাঁ আস্তে আস্তে যে প্রক্রিয়া চলতেছে, আর এক সময় তো সব কিছু ধ্বংস হয়েই যাবে, তখন হয়তো অপরিচিত। এখনও এরকম খারাপ পরিস্থিতি তৈরি হয় নাই। ধন্যবাদ। তবে আমি এটা একটি রেভিউ করি, সেটা হলো প্রশ্নপত্র একটু শোনো। সেটা হলো যে এখন চিকিৎসা শাস্ত্রে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে হতে এমন একটা পর্যায়ে আসবে হয়তো অ্যান্টিবায়োটিক কাজ চলে না। তো এইখানে বিজ্ঞানের একটি অগ্রগতি আছে, যেগুলো এটার উত্তরটা দিয়ে দিয়েছেন। ব্যাকটেরিয়াল পাস, মানে যে ব্যাকটেরিয়াটার কারণে ওইটা রোগটা হয়েছে, যদি সেটা দিয়ে ওই ব্যাকটেরিয়াল পাস তৈরি করা যায় এবং বডিকে ইনফ্লুয়েন্স করা যায়, তাহলে একটা লং টার্ম চিকিৎসা হতে পারে। ধরনের 2 বছর 3 বছর বা 4 বছর মেয়াদি যদি বডিতে কাজ করে, তাহলে অ্যান্টিবায়োটিক ছাড়াও ওই রোগটা ভালো হতে পারে। এইটা পৃথিবীতে গবেষণাটা আমার বেরিয়ে গেছে এবং গবেষণা চলছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি চলে আসো, উপরে চলে আসো। একটি ঘোষণা, একটি ঘোষণা। তোমার বাবা তোমাকে খুঁজছে, তুমি যেখানে আছো তোমার আব্বা আমার সাথে যোগাযোগ করো। পায়ের আরমান, শৈবাল দত্তশী, তাকে তোমরা তোমাদের বাবার সাথে যোগাযোগ করো। মাইশা বিনতে হুমায়রা, অডিটোরিয়াম থেকে থাকি, তোমরা আব্বা আমার সাথে যোগাযোগ করো অথবা আমাদের কাছে আসো। আমি 12 মেডিকেল ক্যান্ডিডেট। আমাকে বড় বই দিয়ে আসসালামু আলাইকুম ওয়া এই কোশ্চেনগুলো দেখো। মেডিকেল ইংরেজিটা ভালো হবে। মেডিকেলের কোনটা কোনটা নেবা বলো? মেডিকেল এটা না কেউ? এই যে গ্রাম হ্যাঁ এটাই ভাই। ঠিক আছে, ঠিক আছে। পারভেজ রহমান, পারভেজ বেগম, তোমার আব্বা তোমাকে খুঁজছে। পারভেজ বেগম। আচ্ছা, নেক্সট প্রশ্ন আসছে আনিসুর রহমান টিটু। তোমার প্রশ্ন, আনিসুর রহমান টিটু, তোমার প্রশ্ন হলো আমরা জানি যে গাছ দিনে অক্সিজেন ত্যাগ করে, রাতে অক্সিজেন গ্রহণ করে। তাহলে গাছ তো দিনে অক্সিজেন, এই রাতে তো অক্সিজেন গ্রহণ করে, তাহলে কেন অক্সিজেন উৎস বলা হয়? কারণ হলো রাত্রে যে পরিমাণ অক্সিজেন নেয় তার থেকে দিনে অক্সিজেন ত্যাগ করার পরিমাণ অনেক বেশি। মনে করো উদাহরণ দিলাম, সে 10 হয়তো তৈরি করতেছে আর 2 সে গ্রহণ করতেছে, তাহলে আলটিমেট প্রোডাক্ট কত? 8। এই জন্য এটাকে বলা হচ্ছে হলো সে অক্সিজেনের প্রধান উৎস। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতে পারছি না কোন জায়গা থেকে হচ্ছে প্রশ্ন। বলো। উপরে? উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। বোঝা যাচ্ছে না, তুমি কি বলতে চাচ্ছো বোঝা যাচ্ছে না। মেন্টেনেন্স অনুযায়ী কিছু ওয়ান আমাদের প্রথম পর্যন্ত নিয়ে আসে। যদি মধ্যে প্রথমটা থাকে ইন্টারনেট প্রপার্টি, তার মধ্যে যেটা থাকে এখানে প্রপার্টি একটা প্রপার্টি, আমরা যখন প্রপার্টি কি প্রপার্টি নিয়ে দিই। বুঝতে পারছেন? একটা বড় কি একটা ছোট কি? দাও বলো বলো তো। দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারি নাই। একটা বড় কি একটা ছোট কি, তারপরে তারপরে পরে তো আমরা বুঝতে পারি নাই। একটা প্রপার্টি আর একটা প্রপার্টি থাকে, তার মধ্যে প্রপার্টি নিয়ে এখানে প্রপার্টি নিয়ে দিই। কি আমি ক্লিয়ার না।
তুমি লিখে পাঠাও, লিখে পাঠাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, এমন কোনো ভ্যাকসিন নাই যা সকল আরএনএ ভাইরাসকে প্রতিরোধ করে? না, আমাদের ভ্যাকসিন বিভিন্ন রকমের। আমাদের যখন করোনা ভ্যাকসিন যেটা ছিল, কোনোটা ছিল ইমিউন ভ্যাকসিন, কোনোটা ছিল হলো আরএনএ ভ্যাকসিন, কোনোটা ছিল প্রোটিন ভ্যাকসিন। ভ্যাকসিন কিন্তু এক রকমের না, ভ্যাকসিন বিভিন্ন রকমের। আর এই ভ্যাকসিন একটা ভাইরাসকে তার যে নেচার সেই অনুযায়ী তার সঙ্গে কাজ করে। এই জন্য এখন পর্যন্ত কোনো জেনারেল ভ্যাকসিন তৈরি হয় নাই যা সমস্ত আরএনএকে বা সমস্ত ভাইরাসকে ধ্বংস করতে পারে, এরকম ভ্যাকসিন এখনও তৈরি হয় নাই। ভাইরাসকে টার্গেট করে ভ্যাকসিন তৈরি হয়, এখন পর্যন্ত এটা নাই। থ্যাংক ইউ। এখানে ভাইরাসের কোশ্চেনটা কে করেছো? মোসাম্মদ নওরিন ফাইজ। নওরিন ফাইজ করেছো স্টেজে। হ্যাঁ, তুমি আমরা যদি নিউট্রিশন ব্র্যান্ড হবে এবং বিবর্তন এবং ব্র্যান্ডল নিউট্রিশন এবং ন্যাচারাল সিলেকশন দ্বারা পরিচালিত হয়, তবে বিবর্তন কিভাবে আরোহীভাবে জটিল থেকে জটিলতর বৈশিষ্ট্য ও প্রজাতি তৈরি করে এবং বিস্তারের একটি কোন বই নিবা বলো, কোনটা নিতে চাই? বিবর্তনের যে প্রশ্ন, এই প্রশ্নটা আমাকে বিতর্কিত। যেমন আমরা যারা ধার্মিক, তারা আমরা বিবর্তনকে ওই পরিমাণ আমরা বিশ্বাস করি না, তাই না? কিছু কিছু ক্ষেত্রে বিবর্তন হয়। যেমন ধরো সিকেল সেল অ্যানিমিয়া। এই সিকেল সেল অ্যানিমিয়া হইলে যেটা হয়, সেই তার যে এটা চেঞ্জ, কী বলে, তার যে আরবিসিটা চেঞ্জ হয়। কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া এই নিউট্রিশন যেটা সুবিধা হয় যে কী হয়, তোমার হয় না, কী বলে, তার ম্যালেরিয়া হয় না। এরকমভাবে এই সাথে বিবর্তনের ক্ষেত্রে এরকমভাবে সিরিয়ালি এটা আসলে বলা যায় না। কিছু কিছু মিউটেশন কম ক্ষেত্রেই উপকারী, বেশিরভাগ মিউটেশনই মানুষের হোক বা অ্যানিমেলের জন্য ক্ষতিকর ধরা হয়। এই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে, এই বিষয়ে সমস্ত বিজ্ঞানীরা একমত না। কোথায় আমরা বিভিন্ন কর্নারে যাই, এই কর্নারটা অনেকদিন কোশ্চেন হয় না, এই কর্নারে একটু যাও তো। আসসালামু আলাইকুম স্যার, আমি বিএসএলই সলিউশন নগর থেকে। তো আমার কাছে হ্যাঁ, মেডিসিনের একটা আইডিয়া দেখছিলাম যে আমাদের রক্তের পিএইচ কমার কারণে আমাদের রক্তে অক্সিজেন প্রবাহটা বাইরে যায়। তো এটা আমাদের শরীরের জন্য ভালো না হয়? অ্যাকশন পাওয়ার বেড়ে যায়, পিএইচ কমলে অ্যাকশন পাওয়ার বাড়ে। হ্যাঁ, পিএইচ কমলে আর কি অক্সিজেনের প্রবাহটা বাড়ে। আমাদের পিএইচটা আগে আমরা বলছি যে আমাদের এনজাইম যে কোনো কাজ করার জন্য পিএইচ একটা নির্দিষ্ট পিএইচ হওয়া দরকার। কম বা বেশি হইলেই সমস্যা। যেমন তোমার প্রেশার দরকার, প্রেশার যদি হঠাৎ বেড়ে যায়, এটা কি ভালো জিনিস হবে? তার জন্য সেটা নর্মাল নিয়ন্ত্রণ করার জন্য হয়। কিন্তু যে কোনো জিনিস অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি খাবার খাচ্ছ নর্মাল, হঠাৎ তুমি বেশি খাবার খায় না, এটা কি তোমার শরীরের জন্য ভালো হবে? যার জন্য সে পিএইচ করার মাধ্যমে সেইটাকে নর্মালে আনার চেষ্টা করে। কিন্তু এই পিএইচ কম বা বেশি যাই হোক না কেন, নর্মালের যাতে বেশি হওয়াটাই আমার জন্য ভালো না। মাছের ক্ষেত্রে যেটা হয়, যদি অক্সিজেন অনেক বেশি বেড়ে যায়, গ্যাসের পরিমাণ অতটা সবসময় ভালো। এখানে কিছু ভালো কোশ্চেন আছে স্যার, অ্যান্সার আমি দেখতে পাচ্ছি না। বোঝা যাচ্ছে না। বুঝতে পেরেছি, ব্রেনের কথা বলছি, ব্রেনের কিন্তু তুই বলছে বলা যায়। তুমি কোশ্চেনটা লিখে পাঠাও প্লিজ। হ্যাঁ, আমরা একটা লিখে কোশ্চেনের উত্তর আমরা দিচ্ছি। আমরা সবাই জানি আমাদের রক্তের রং লাল, কিন্তু যদি রক্তের রং লাল না হয়ে সবুজ হতো তাহলে আমাদের জীবনযাপন একই হতো। তো প্রশ্নটা খুবই সুন্দর। এখানে দেখা গেছে কিছু কিছু স্পেসিস আছে যেটা এক ধরনের বিড়াল, তাদের রক্তের রং সবুজ হয়ে থাকে। এবং এই রক্তের রং সবুজ হওয়ার কারণে একটা উপাদান কনসেন্ট্রেশন যখন বেড়ে যায় তখন রক্তের বিভিন্ন পরিমাণে রক্তকে সাপ্রেস করে এই রক্তটা ধারণ করে। এবং এটা এই পর্যায়ে যখন যায় এটা আসলে টক্সিক হয়ে থাকে। সুতরাং হিউম্যান বডিতে যদি
এই ঘটনাটার পরিমাণ বেড়ে শুরু করে তাহলে একটা মানুষের জন্য সাহায্য করা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা রক্তের সবুজ চাই না, আমরা রক্তের লাল চাই। সবুজ চলে আসছে। হ্যাঁ বলো বলো, কে কোশ্চেন করছিল বলো। আসসালামু আলাইকুম, আমি মিস্টার খালি আলিয়াতে গভর্নমেন্ট হাইস্কুল ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, যদি উদ্ভিদ হঠাৎ করে সেলুলার রেসপিরেশন করতে পারতো কিন্তু ফটোসিনথেসিস না করে, তাহলে পৃথিবীর বাস্তুতন্ত্র ও জীবজগতের ভারসাম্য কিভাবে পরিবর্তন ঘটতো? বুঝুন স্যার, এর মধ্যে সেলুলার রেসপিরেশন হয় কিনা উদ্ভিদের মধ্যে রেসপিরেশন যদি না হয় তাহলে কী হতো? যদি উদ্ভিদ হঠাৎ করে সেলুলার রেসপিরেশন করতে পারতো কিন্তু ফটোসিনথেসিস না করে, তাহলে পৃথিবীর বাস্তুতন্ত্র ও জীবজগতের ভারসাম্য কি ধরনের পরিবর্তন ঘটতো? উত্তর দিয়ে দেন, মাইক কাটেন স্যার। ধন্যবাদ। তো আমাদের কাছে জনগণের সিস্টেমের মধ্যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো আছে, ফিজিওলজিক্যাল প্রসেসগুলো যদি ডিসরাপ্টেড হয়ে যায়, ডিসরাপশন হয়ে যায়, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যার সম্মুখীন হবে। সমস্যার সম্মুখীন হবে। আমি আমার একটা প্রশ্ন করতে অনেক প্রশ্ন নিয়েছে। আমি যদি একটু বলি যে একজন প্রশ্ন করেছে জেনারেল ইসলাম ব্লু পার্টিসিপেন্ট কলেজ ফটোসিনথেসিসে আলো কার্বন ডাইঅক্সাইড পানির কথা বলা হয়েছে। তার প্রশ্ন হলো আলো পরিমাণ বেড়ে গেলেও কোনো উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে না বা হয় না। তো আমরা জানি যে প্রতিটা ক্রপে কিন্তু যে আলো ফটোসিনথেসিসে আলোর কথা বলা হয় সেটা একটা স্যাচুরেশন পয়েন্ট রয়েছে। সেই স্যাচুরেশন পয়েন্টে যদি বেশি হয় তাহলে কিন্তু উদ্ভিদের গ্রোথের চেয়ে ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ লাইফ স্যাচুরেশন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। কোনো পর্যন্ত আমাদের ফটোসিনথেসিস বা ফটোসিনথেটিক বাড়বে, সেটা পর্যন্ত যদি আলো বেড়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না, ফটোসিনথেসিস হবে না। পাশাপাশি আমি গাছের বৃদ্ধিতে আরো ফ্যাক্টর রয়েছে, হরমোনাল বিষয় রয়েছে, সাইটোকাইনেটিক বিষয় রয়েছে। এরপরে আমাদের গাছের কথা বলা হয়েছে, তরমুজের কথা বলা হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের ভিটামিন তৈরি করানো হয়, যেমন কাজের জন্য আমরা বলি যে ক্যারোটিন, আর টমেটোর জন্য বলতেছি লাইকোপিন। তো এইগুলো যখন গাছ প্রবলেম হয় সেখানে তারা সেটাকে খারাপ দিতে হবে, সেখানে কিছু থাকলে সমস্যা খুব একটা বেশি হবে। এই প্রশ্নটি করেছে সুরাইয়া জেসি নিয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম ইনা, সাজারা জামিয়া স্কুলের কলেজে। সবাইকে আদাব। সকলে বিচার করছি, আমরা যতটুকু সেখানে হাঁটাহাঁটি না করে জার্মানিতে তার সাথে বসে উঠবো এবং অডিটোরিয়ামের ভিতরে আমরা কোনো ধরনের খাবার গ্রহণ করবো না। খাবার গ্রহণের জন্য আমরা সময় দেবো, বাইরে গিয়ে আসবা। অডিটোরিয়ামে সবগুলো দরজা বন্ধ হবে, যাতায়াত বন্ধ হবে। সবাইকে আদাব। আমি ভূগোল হাইস্কুলের কলেজের একজন স্টুডেন্ট। আমার কোয়েশ্চেন হচ্ছে, মানুষ মারা যাওয়ার পরও তার কিছু কোষ কিছুক্ষণ কিভাবে বেঁচে থাকে? মানুষ মারা গেল সেল তো তার ঠিকই থাকে। যেমন মারা যাওয়ার পর 20 দিন পরও সেল থেকে ডিএনএ বা অন্যান্য জিনিস চলে। আর 6 ঘন্টা আমরা যদি জবাই করা কোনো কিছু, ধরেন আমরা গোস্ত জবাই করি, মানে গরু বা খাসি জবাই করি, এই গোস্ত আমাদের থেকে দুধ করতে থাকে, একে বলে রাইগার বডি। তার কেমিক্যাল রিয়াকশন তখন চলতে থাকে। আর তার যে ডিএনএ যে পার্টটা, এই পার্টটা কিন্তু মানুষ যেগুলো মারা যাওয়ার অনেকদিন পরও এটা কিন্তু জীবিত থাকে। আচ্ছা, একটি প্রশ্ন করছে, নাম হলো অর্থী দাস, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখে নাই। আয়ারল্যান্ড থেকে ডিএনএ তৈরি করা সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। এটাকে বলা হলো রিভার্স ট্রান্সক্রিপশন। আর ডিএনএ থেকে আয়রন তৈরি হয়, তারপরে ট্রান্সক্রিপশন। আর রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে আয়রন থেকে ডিএনএ তৈরি করা সম্ভব।
আরেকটি হলো টিস্যু কালচারের মাধ্যমে একটি বিভিন্ন উদ্ভিদ থেকে কপি করা সম্ভব কিনা বা মৃত উদ্ভিদকে পুনরায় জীবিত করা যায় কিনা। হ্যাঁ, যদি তার ডিএনএ ঠিক থাকে টিস্যু কালচারের মাধ্যমে একটা টিস্যু নিয়ে সেটাকে এই করা সম্ভব, পুনরায় জীবিত করা সম্ভব, মানে ওই জাতীয় গাছ আবার তৈরি করা সম্ভব। অর্চিদাস আচ্ছা, অর্চিদাস হিসেবে আসো। আমি একটি ঘোষণা দিচ্ছি, সেটা হলো আমাদের শব্দের অসংখ্য কোশ্চেন, আমরা সব কোশ্চেনের তো জবাব দিতে পারবো না, কিন্তু আমরা এই সকল কোশ্চেনের জবাব আমাদের দিয়ে দেবো। সব কোশ্চেনে আনসার পেয়ে যাবে। একটু বলা শুরু করেছিলেন। আসসালামু আলাইকুম, আমি শাহজালাল জামিয়া ইসলামিক কলেজ থেকে এসেছি। আমার প্রশ্নটি হচ্ছে কোষ অ্যাক্টিভিটিতে একটি কথা ওটা বলে নাকি তুমি একটু দাঁড়াও, তোমার কি বের করে তুমি দাঁড়াই না। আমার প্রশ্নটি হচ্ছে কোষ বিতে একটি কম হওয়ার কারণটা কি? বিসেলে এটিপি কম হওয়ার কারণে আমাদের দর্শক যারা আছেন, আমাদের গার্জিয়ান আছেন অথবা যারা লাইভ টিচার আছেন, তাদের এই কোশ্চেনগুলো করতে পারবেন না। আমরা পরবর্তীতে দিয়ে দেবো, লিখে দেওয়া হবে। বোঝা যাচ্ছে না, আমি জানি না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটি পরিবারে দুটি বাচ্চা ছিল এবং প্রথম বাচ্চা জন্মের সময় বাবা শক্তিশালী ছিলেন, যুবক ছিলেন এবং ওনার চামড়াটা পুরোপুরি সাদা ছিল। কিন্তু পরবর্তীতে যখন বেশ বছর পর দ্বিতীয়বার মানে তখন বাবা বয়স হয়ে গিয়েছিলেন, বাবা অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন। উন্নয়নের কারণে ওনার ত্বকের রঙটা পুরোপুরি কালো হয়ে গেছে। এখন বাচ্চাদের যদি একই বড় হবে, ডেইলি রুটিন দেখি থাকে সেই পরিমাণ খাবার এবং নিউট্রিশন পায়, তারপরেও কিন্তু উচ্চতা ক্ষমতা শক্তি এবং ত্বকের মধ্যে পার্থক্য হয়। আমরা প্রায় দেখি এই মানে দুজনের মধ্যে বেশ পার্থক্য থাকে, উচ্চতা থাকে, তারপর ত্বকের রঙের মধ্যে পার্থক্য থাকে। পৃথিবীর 700 কোটি মানুষের 700 রকমের রোগ আছে। কাজে যদি এটা কখনোই দুইটা যদি যমজ ভাই হয় তাদের রোগ এক হবে না, কখনোই এটা হবে না। এটা হলো জেনেটিক মেকানিজম আছে। নর্মালি তোমার সন্তান বাবার 50%, মায়ের 50% জিন পায় সন্তানের শরীরে। জেনেটিক ভ্যারিয়েশন মা থেকেও আসে, বাবা থেকেও আসে, আবার দাদার থেকেও আসে, দাদার বাবা থেকেও আসে। সুতরাং টুইন হলে সব কিছু একই রকম হবে এমন নয়। দেখতে একই রকম হলেও তাদের জেনেটিক মেকানিজম, জিনের সিকুয়েন্স ভ্যারিয়েশন থাকবে। বুঝতে পারছো? তোমার কোশ্চেন বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার, আমি সুমিত্রপাল এবং সিলেটের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমার প্রশ্নটি হলো, যদি আমাদের প্রকৃতি চিন্তা আসলে আগের নিউরন ফায়ারিং এর লজিক্যাল ফলাফল হয়, তবে ইচ্ছা শক্তি বলে কিছু আলোতে থাকা সম্ভব, নাকি কোয়ান্টাম মেকানিক্সের অনিয়ন্ত্রণতা আমাদের মস্তিষ্কে এমন কোনো গেম তৈরি করে যেখানে প্রকৃতির নিয়ম মেনে নতুন লজিক বা সিদ্ধান্তের জন্ম হতে পারে? মালিকরা তোমরা যারা কথা বলো, মালিককে বুঝে নিয়ে কথা বলবো, তোমাদের কথাটা ভালো বোঝা যায় না এবং কানে খুব লাগে। সবাই যারা ইঞ্জিনিয়ারিং আছো তারা যখন মাইকে দেওয়ার এটা বলে দেবো, মাইকে একটু বুঝে নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রশ্নটা বুঝতে পেরেছো? আমি বুঝতে পারি না স্যার। বুঝতে পারিনি, আমরা একটা লিখিত কোশ্চেন নিব স্যার। কিছু লিখিত অ্যান্সার দিয়ে দিই, ভালো কোশ্চেন আছে, লিখিত কিছু ভালো আছে, দিয়ে দিই অ্যান্সার। আমরা বলছি মামিরা পেও শাসন এবং পরিষ্কার তোমরা যদি অর্থনীতি থেকে খুব যোগাযোগ করো, তোমাদের পূর্ববর্তী আমাদের দিচ্ছে। আদৌ স্যার আমি একটু আমরা একটা লিখিত কোশ্চেন উত্তর দিব। এখানে কয়েকটা ভালো কোশ্চেন আছে, আমি এগুলো অ্যান্সার দিয়ে একটা দিব। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, ডিএনএর গঠন পরিবর্তন না করেও এপিজেনেটিক পরিবর্তন কীভাবে জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে?
আসলে ডিএনএর গঠন পরিবর্তন না হলেও জিন কিন্তু কন্ট্রোল করে। তোমরা কোডন সম্পর্কে জানো কিনা? 3টা নিউক্লিওটাইডের সমষ্টি একটা কোড আছে যে জিনের এক্সপ্রেশনকে কন্ট্রোল করে। সুতরাং ডিএনএ চেঞ্জ না হলেও জিন কন্ট্রোল হওয়ার কারণে তোমার এপিজেনেটিক যে চেঞ্জটা, যে কার্যকারিতা, এখানে পরিবর্তন আসে। সুতরাং ডিএনএর গঠনে পরিবর্তন জরুরি নয়, জিন কন্ট্রোল স্টপ হয় আবার অন হয়, এটা ডিপেন্ড করে কখন স্টপ হচ্ছে কখন অন হচ্ছে। ওকে, এটা হলো ওয়াজিদা নুজুম, এটা ভালো একটা কোয়েশ্চেন, এটা পুরস্কার দিতে পারে। ওয়াজিহাকে চলে আসো, ওয়াজিহা। আসসালামু আলাইকুম, আমি সর্বপ্রথম আনিকা শরীফ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখে থাকি যে ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে আক্রমণ করে, আমরা এটাকে খাই এবং একটা পর্যায়ে গিয়ে অভিযোগ করে এবং চেক করে কোনটা নেবেন? ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বন্ধ করে। তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? আমি চেক করে করি 9 বিভিন্ন ধরনের স্প্রেস এটা এমবিবিএস স্যার, এমবিবিএস এইচএসসি। ওইটা দেন, ছোট বই দেন। কী ব্যবহার করি? শ্যাম্পু? ওটা এমবিবিএস স্যার, শ্যাম্পু? 9-এ পড়ে, ওই ছোটটা দেন, 9-এ পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশার যে ওষুধ যে ব্যবহার করো, ঠিক আছে, মশার যে আমরা ওষুধ ব্যবহার করার কারণে মশাও রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখন বিভিন্ন রকমের জিনিস, আগে যে দুর্বল দিয়েই মশার কয়েল দিয়ে মশা যাইতো, এখন তা হচ্ছে না, রেজিস্ট্যান্স কিন্তু গ্রো করতেছে। আছে আমাদের যে ফ্যাকাল্টিতেই গবেষণা চলতেছে, আমরা একবার ব্যাকটেরিয়া তৈরি করছি, বিটি ব্যাসিলাস থ্রোম্বোসিস, আবার এই স্যারের এখানে লাইসোব্যাসিলাস, আমরা নতুন নতুন ব্যাকটেরিয়া দিয়ে মশা লার্ভা মারার জন্য আমরা গবেষণা চলতেছে। তুমি যদি ইতিহাসটাও আমাদের গবেষণা সম্পর্কে জানতে পারো, আমাদের পিএইচডি স্টুডেন্ট এই মশা মারানোর উপরেই গবেষণা করতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। যখন সে নিউট্রিয়েন্ট পায় না, মনে করে একটা লোকের হার্ট ফেল হয়ে গেল, সে মারা গেল, তখন তার কোষগুলো জীবিত থাকে। কিন্তু এরপরে যখন সে কোনো নিউট্রিয়েন্ট পায় না, প্রত্যেকটা কোষেরই নিউট্রিয়েন্ট আছে, আমাদের 6টা নিউট্রিয়েন্ট আছে, তোমরা জানো, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল। যখন সে নিউট্রিয়েন্ট পায় না, তখন আস্তে আস্তে কোষগুলো মারা যায়। এটা কালো মারা যাবে। আমার প্রশ্নটি ছিল, যদি আমাদের প্রতিটি চিন্তা আসলে আগের নিউরনাল ফায়ারিং এর লজিক্যাল ফলাফল হয়, তবে ইচ্ছাশক্তি বলে কিছু আদতে থাকা সম্ভব, নাকি কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তা আমাদের মস্তিষ্কে এমন কোনো গ্যাপ তৈরি করে যেখানে প্রকৃতির নিয়ম মেনে নতুন লজিক বা সিদ্ধান্তের জন্ম হতে পারে? এখানে সাইকোলজিক্যাল কেউ নাই তো? সাইকোলজিক্যাল থাকে, কোয়ান্টামের কেউ নাই তো এখানে, বুঝলেন? আমাদের দর্শক সাহেবের কোনো শিক্ষক দিতে পারবে না, কোয়ান্টাম থিওরি বা সাইকোলজিক্যাল টাইপের কোশ্চেন আসে। প্রুভেন কোনো কিছু আমাদের কাছে নাই এই মুহূর্তে। আমরা তোমার কোশ্চেনটা লিখে আমাদেরকে একটু দাও। পড়াশোনা করছি, তো আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হলো সমুদ্রের রঞ্জন কেন ক্লোরোপ্লাস্ট, এবং যদি এর পরিবর্তে লাল রঞ্জন ক্লোরোপ্লাস্ট থাকলে শারীরিক সমস্যা কি হবে না? হ্যাঁ, আমাদের সুন্দর প্রশ্ন যে লাল শাকে তো ধরা হয়, কিন্তু এখানে অনেক প্লাস্টিকগুলো কিছু হিডেন অবস্থায় থাকে। সুতরাং যে সবুজ হলুদের পার্সেন্টেজ সবাই আমরা আমাদের যেগুলো রেড মার্ক ভেজিটেবল রয়েছে সেগুলো প্রসেস করতে পারে এবং সেভাবে এভাবে আমি আমাদের প্রসেস তৈরি করে এখন রয়েছে তো হুমায়ুন এটা উত্তর দিয়েছে, এটা হয় একজন করছিল, এটা অ্যানসার আসলে পাতা থাকে না, পরে পাতা হয়ে যায়। আমাদের এই ড্রপটাকে তারা অ্যাভয়েড করার জন্য আমরা বলি ড্রপ অথবা তখন কাজ করার জন্য পানির অভাবে তারা পাতাগুলিকে হয়তো বা ফলনে পরিণত হয়, পাতায় পরিণত হয়। আমার শিক্ষকদের সবাই তারা কিন্তু ফিরে আসে, পাতা প্রবেশ করতে হয়। এটাকে বলা হচ্ছে
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলাম রাফি, গ্লোবাল স্কুলের কলেজ থেকে। একটু দাঁড়াও, একটি কোশ্চেন আছে যে ব্যাকটেরিয়ার মস্তিষ্ক থাকে কিনা এর ক্ষতিকর বিষক্রিয়াটা আমাদের সলভ করতে দিই। প্রশ্নটা হলো যে প্রশ্নটা কে করছে নাম তাসারিফ হোসেন। আচ্ছা, যেটা প্রশ্ন করছে ব্যাকটেরিয়া আকারে খুব ক্ষুদ্র, তাদের মস্তিষ্ক থাকে কিনা, উত্তর হলো তাদের কোনো মস্তিষ্ক থাকে না। এখন প্রশ্ন হলো যে তারা আমাদের ক্ষতি করে কী করে। সে তার শরীরের, আমরা যখন পেশাব পায়খানা করি বর্জ্য তৈরি হয়, সে তার খাওয়ার জন্য আমাদের শরীরের বিভিন্ন জিনিস সে খায়, আর সে তার প্রয়োজনে শরীরে বর্জ্য ত্যাগ করে। আমরা যেমন পেশাব পায়খানা ত্যাগ করি, সে তার শরীরের বর্জ্য ত্যাগ করে। আর এই যে তার শরীরের যে বর্জ্য, এই বর্জ্য এই টক্সিক হিসেবে আমাদেরকে বিভিন্ন রকমের রোগ ছড়ায়। ধন্যবাদ। মোহাম্মদ ইসলাম রাফি, গ্লোবাল স্কুলের কলেজ থেকে। আমার একটি প্রশ্ন, একটি ইকোসিস্টেমের সব প্রজাতি পরস্পরের সাথে সম্পর্কিত। যদি কার্যকরী একটি প্রজাতি হঠাৎ বিলুপ্ত হয়ে যায়, তাহলে এইভাবে এই ইকোসিস্টেমটা ভারসাম্য রক্ষা করবে। তাহলে সম্ভব এক দীর্ঘমেয়াদী ফলাফল কি হতে পারে? মাইকটা ঘুরে আরেকবার বলো, একটু ঘুরে নাও মাইকটা। একটি ইকোসিস্টেমের সব প্রজাতি পরস্পরের সাথে সম্পর্কিত। যদি কার্যকরী বলে একটি প্রজাতি হঠাৎ বিলুপ্ত হয়ে যায়, তাহলে এই ইকোসিস্টেমটা ইকোসিস্টেমকে কেন্দ্রে ভারসাম্য বজায় রাখে এবং তার ফলাফল দীর্ঘমেয়াদী কি প্রভাব ফেলতে পারে? শুধুমাত্র একটি প্রাণী যদি ইকোসিস্টেম থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে ইকোসিস্টেমের তারা একটি প্রজাতি আমি বুঝতে পেরেছি, যদি একটি প্রজাতি বিলুপ্ত হয়ে যায় তাহলে ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা হবে না। তবে অবশ্যই খাদ্য শৃঙ্খলের প্রভাব পড়বে। সেক্ষেত্রে অন্য একটি সাপ্লিমেন্ট হিসেবে অন্য একটি প্রজাতি সেখানে চলে আসবে। আগে একটা দুটো প্রজাতি, যেমন মাছ, দরকার একটা নদীতে 100 প্রজাতির মাছ আছে, একটা দুটো প্রজাতির মাছ যদি হারিয়ে যায় তাহলে ইকোসিস্টেমটা শৃঙ্খল ভাঙবে না। ওই পুরো শৃঙ্খল কোনোটাই তেমন করে ক্ষতি হবে না। কিন্তু কোনো একটা অজানা কারণে যদি অনেক বেশি প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, তখন ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি গ্লোবাল স্কুলের কলেজ থেকে অর্থপাল করি। এই একই জায়গায় থেকে দুটো কোশ্চেন করে দিয়েছো। এদিকে বলবে। আমি বলছি হ্যাঁ, স্যার, যদি ব্রেইনে সবকিছু প্রমাণ আগে যায়, তাহলে আমরা যখন কোনো কিছু নিয়ে কষ্ট পাই, তাহলে তখন বুকে কেন কষ্ট অনুভূত হয় আর মাথায় কেন কষ্ট হয়? কষ্ট বুকে মাথায় না। ঠিক আছে, আমাদের তুমি চলে আসো স্টেজে, স্টেজে চলে আসো তুমি। এটা হলো আমাদের তখন যখন একটা কষ্ট পাই, যদিও ই হয়, তখন আমাদের ব্লাড প্রেশার বা ব্লাড এটা কন্ট্রোল করে, মাথা এটা বুঝতে পারে, কিন্তু মাথা তো কন্ট্রোল করে না, কন্ট্রোল হয় ব্লাড। আর ব্লাড কন্ট্রোল হয় কোথা থেকে? এই হার্ট থেকে, যার জন্য হার্টে তখন প্রেশার বেড়ে যায় বা প্রেশার চেঞ্জ হয়ে যায়। আর প্রেশার কম বেশি হওয়ার কারণেই বুকে তোমার হয় কী বলে সমস্যা তৈরি হয়। আচ্ছা, এই যে একটা প্রশ্ন করছে নিউক্লিক অ্যাসিড 3টা পদার্থ তৈরি, এই প্রশ্ন করছে হলো আলামিন খান, টিআরপিএস। আচ্ছা, যে আমাদের সেখানে থাকে পেন্টো সুগার, ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেনযুক্ত ক্ষার। তাহলে এখানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে না কেন? কারণ অ্যাসিড আর ক্ষার এরা বন্ড তৈরি করে থাকে। নাইট্রোজেনের ইয়ের সঙ্গে সুগারের যে থাকে তার ইসে থাকে, 1 নম্বরে থাকে হলো নাইট্রোজেন বেস, আর 3 আর 5 থাকে হলো ফসফরিক অ্যাসিড। তারা এখানে বিক্রিয়া করার সুযোগ পায় না। ধন্যবাদ। আলামিন খান, আলামিন খান, আলামিন খান স্টেজে চলে আসো। আমার কোশ্চেনটা দুজনে স্টেজে চলে আসো। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। শ্রেয়া তালুকদার, তাহফিল, অস্মিত পারিজা, মাহফিজা বেগম। তোমরা যদি অডিটোরিয়ামে থেকে থাকো, স্টেজে যোগাযোগ করো। তোমাদের ক্রিটিক্যাল কোশ্চেন দিছে। আসসালামু আলাইকুম স্যার। যে দুজন আগে আমরা দেখেছি তারা কোথায়? স্টেজে আসো। আমরা দুজনকে পুরস্কারের জন্য দেখেছি। হ্যাঁ, কে কোশ্চেন করবে? আলামিন খান। নাম কি? আলামিন কোনটা নিবে বলো? কি কোশ্চেন করেছিলে তুমি?
বুঝতে পারছি, কোশ্চেন বুঝতে পারলে আছে। এগুলো আছে স্যার, স্যার যে সূর্যের আলো তো ভিন্ন কালারের হয়, তাহলে কাজ সবুজ হয় কেন? হ্যাপি না আপনার উত্তর নিয়ে আমি দিয়ে দেবো। অ্যান্সারে হ্যাপি, অ্যান্সারে হ্যাপি, উত্তরে হ্যাপি হয়েছে কিনা তাই? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, নীল তিমি ধন্যবাদ। তোমার কোশ্চেন কি হয়েছে এই বিষয়ে সবুজ আলো কারণে কিছু সবুজ আলো প্রতিফলিত হয়ে আসে আর লাল আলো কিছু লাল আলো প্রতিফলিত হয়ে আসে। আর মানে দুটো যদি আমরা যাবো দুটো প্রশ্ন করতে তাই আর আমরা তোমাকে একটু যদি বলতে বলি যে সবচেয়ে ভালো আমাদের দৃশ্যগুলো আনতে আমাদের যে বিজ্ঞান বলা হয় সেটাতে এর মতো শুধুমাত্র লাল আলো যেটা এটা সর্বাধিক সরস্বতীতে অংশগ্রহণ করতে পারে। আর অন্যান্য আলো গাছ অ্যাবজর্ব করে পরবর্তীতে এটাকে কনভার্ট করে দেয়, যখন আলো থেকে কনভার্ট করে যায় না। তবে এটা সত্য, আমরা যে কালারটা দেখতে পাই সেই কালারটা ওইটা থেকে প্রতিফলিত হয়ে আসে, যার কারণে এটা লাল নীল বিভিন্ন রকম অনেক জমা হয়ে গেছে তো, অর্থাৎ যে অনেক জমা হয়ে গেছে। ওই কালারটা সবচেয়ে কমপক্ষে হবে ওটা আমাদের প্রতিফলন করে দেয়, প্রতিফলিত হয়ে আসে আমাদের চোখে আসে, আমাদের চোখে যে কালার আসে আমরা সেটা দিয়ে দেখতে পারি। আশা করি বুঝতে পারছো। ফাতেমা সালাম বলি আমের ভিতরে পোকা কিভাবে যায় দেখতে পারি আমাদের ভালো। আমের ভিতরে যে পোকাগুলো রয়েছে ফ্রুট ফ্লাই, ফ্রুট ফ্লাই, এটি আমের ভিতরে প্রথমে অভিযোগকে সিনের নিচে একটা দিয়ে ফিরে আসে, এখানে খবর তৈরি হলে পরবর্তীতে এটা বিভিন্ন হয়ে যায়। আমের ভিতরে পরবর্তীতে এই ফিটা থেকে আপনাদের যে পোকাটা আমরা দেখি সেটাকে বের করে ভিতরে দিতে পারবে। সেই জন্য আমরা বাইরে এবং পরিষ্কার মানুষ করে রেখেও ভিতরে সে আপনার ভিতরে করে রাখতে পারে। ধন্যবাদ। আচ্ছা, কিছু প্রশ্ন উত্তর দিই, আমি উত্তর দিয়ে নিই কিছু কয়েকটা, তারপর তোমাদের ব্যাপার দিই। নীলতিমি পানির অনেক নিচে কীভাবে বসবাস করে? নীলতিমির মাথার মধ্যে এক ধরনের ওয়াক্স থাকে, এই ওয়াক্স যখন সে উপরে ওঠে তখন সে তোমার ইয়ে হয়ে যায়, কী বলে লিকুইড হয় টেম্পারেচার কম থাকার কারণে, যখন সে নিচে নামে তখন এই ওয়াক্সটা কী হয়ে যায়, ঠান্ডায় সলিড হয়ে যায়, যার জন্য নীলতিমি উপরে এবং নিচে ওঠানামা করতে থাকে। ধন্যবাদ। সামনে সামনে এটা আসসালামু আলাইকুম স্যার, আমি ইজাফর আহমেদ, সরকারি অবকাশ বায়োলজি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার উদ্ভিদের ক্যান্সার সেল তৈরি করতে পারে, ক্যান্সার হতে পারে পারে, এক ধরনের ক্যান্সার আছে ওই যে গল, কি জানো, ক্রাউন গল, ক্রাউন গল ডিজিজ টিউমার। ক্রাউন গল ডিজিজ যারা সাদা তখন আমরা কি কেন সাদা দেখেছি এই কারণে আমাদের সবগুলো আলো চলে আসছে, যার কারণে আসলে ফুলের ক্ষেত্রেও তাই ওই ফুলের কোনো কালো সবগুলো কালো রিফ্লেক্ট করে, যার কারণে সাদা দেখি। ঠিক আছে, এবার একটা সিম্পল দেখুন যে ওখানে আসলে কোনো স্পেসিফিক গরম অ্যাডজাস্ট করার জন্য কোনো প্লাস্টিক নাই এখানে। হ্যালো, আমি যে কোশ্চেনটা বলছি তাকে বলে রাখি যে গাছে আসলে রেজিস্ট্রেশন সবসময় হয়, প্রত্যেকটা জিনিসের সেকেন্ড শুধু গাছ না, প্রত্যেকটা জিনিসের সবসময় রেজিস্ট্রেশন হয় এবং প্রকৃতি জন্যই হয়। অনেকের কারণ আছে যে গাছ দিনের বেলা কনসিডার করে রাখা রেজিস্ট্রেশন করে না, প্রকৃতি ধরনের রেজিস্ট্রেশন হয়। সুতরাং জানার জন্য বলে রাখি যে গাছ রেজিস্ট্রেশন সবসময় চলতে থাকে। আচ্ছা, একটা প্রশ্ন আসে নীরব সূত্রধর। আমি একটা কোশ্চেনের উত্তর দিচ্ছি, সঠিক পরিস্থিতি মানুষের মধ্যে ইনভার্টিং করে কোনো সমস্যা কেন সমস্যা দেখা যায়, কিন্তু অন্যান্য প্রাণী যেমন কুকুরের মধ্যে এমন কোনো সমস্যা দেখা যায় না। তো তোমার
আমার প্রশ্ন হলো কেন প্রকৃতি আমাদের এমন বিবর্তন ঘটাবে? তোমার প্রশ্ন খুবই সুন্দর, তবে মানুষের মধ্যে ইনফ্লুয়েন্স হলে সমস্যা হবে, অন্য প্রাণীর মধ্যে ইনফ্লুয়েন্স হলে সমস্যা হবে না, বিশ্বব্যাপী ঠিক না। কারণ ইনফ্লুয়েন্স সকল প্রাণীর জন্য এই সমস্যা। তো মানুষের ক্ষেত্রে একটু বেশি সমস্যা হয়, কারণ হলো মানুষ হলো প্রাণীদের মধ্যে সবচেয়ে কম জেনেটিক ভেরিয়েশন বিশিষ্ট প্রাণী। মানুষের জেনেটিক ভেরিয়েশন খুবই কম, কারণ মানুষ একটা বদলের মধ্যে দিয়ে আমাদের এই বর্তমান মানব সভ্যতা, যার ফলে যে আমাদের জেনেটিক ভেরিয়েশন খুবই কম, 99.9% সিমিলারিটি হিউম্যানের মধ্যে, যে জিনের যে সিমিলারিটি, সুতরাং ভেরিয়েশনটা এমনি কম, তার মধ্যে যদি সেটা আমার ইনফ্লুয়েন্স হয় তাহলে সেটা সমস্যা আমাদের বেড়ে যায়। এই জেনেটিক ভেরিয়েশনের কোশ্চেনটা চেক করে চলে আসুন গাছের টিউমার, দুজন চলে আসুন। গাছের টিউমার নিয়ে যে কোশ্চেন করেছেন সে আসলে জেনেটিক ভেরিয়েশন, এই দুজন নিশ্চয়ই চলে আসুন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি তাহমিল স্মৃতি, যারা আপনারা ক্যালকুলেট করে তুমি যদি অর্ডার থেকে থাকো সেটা যোগাযোগ করো। তাহমিল স্মৃতি, হ্যালো, ধন্যবাদ। আমি বিগত সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমার প্রশ্ন হচ্ছে স্টার্ট হলো আপনার দুই ধরনের অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন। এখন অ্যামাইলোস আমার ওয়ান প্রোটাইপের কোয়ালিটি থেকে অ্যামাইলোস ওয়ান প্রোটাইপের কোয়ালিটি এখন আমরা অ্যামাইলোপেকটিন হলো অ্যামাইলোস থেকে অপেক্ষিত অ্যামাইলোপেকটিন স্ট্রাকচার অ্যামাইলোস থেকে বিভিন্ন পরে অ্যামাইলোপেকটিনের টাইপস অফ আলোচনা অ্যামাইলোস থেকে চলা প্রশ্নটা কি অ্যামাইলোপেকটিন কেন ডাইজেশন সহজ হয়? প্রশ্নটা কি অ্যামাইলোপেকটিন? কোনটা দিবা বলো? এটা হলো আমাদের এনজাইমের ওই কতক্ষণ চলবে এটা? চাকরি শেষ করে দিবেন এখন? এনজাইম, আমাদের যে এনজাইম আছে ডাইজেস্টিভ এনজাইম কাজ করার জন্য অ্যামাইলোজও আমাদের ডাইজেশন হয়। এটা অ্যামাইলোপেকটিন ওয়ান সিক্স বন্ড সহজেই ভাঙতে পারে, ভাঙার পরে এটা গ্লুকোজটা অ্যাভেলেবিলিটি আগে হয় অ্যামাইলোজ চাইতে, কারণ আমাদের ডাইজেস্টিভ এনজাইমের কারণে। ঠিক আছে, যার জন্য আমরা কিন্তু গবেষণা করি এখন, যারা ডায়াবেটিস কমানোর জন্য অ্যামাইলোজ বাড়ানোর জন্য আমরা গবেষণা করি। অ্যামাইলোজ বাড়াইলে বা বা অ্যামাইলোজ বাড়াইলে ডায়াবেটিস ব্লাড সুগার লেভেল ধীরে ধীরে আসবে। কিছু ভালো কোশ্চেন আছে, অ্যান্সার দেওয়া দরকার। আসসালামু আলাইকুম স্যার, আমিও একটা লিখিত কোশ্চেন হবে, বর্তমানে একটি লিখিত কোশ্চেন না বলো কোনটা দেবো, এখানে তো অনেক। একটা দাও, একটা দিলে আচ্ছা, এখানে আহমেদ ফাইল কি? আহমেদ ভাই প্রশ্নটা বলবো। আচ্ছা, প্রশ্ন হলো হোয়াই ডাজ ডিএনএ কন্টেন্ট থাইমিন? ও ডিএনএতে কেন থাইমিন থাকে, আরএনএতে কেন ইউরাসিল থাকে নাইট্রোজেন বেজে, তাই না? আসলে আমরা জানি কি থাইমিন এক ধরনের ইউরাসিল, থাইমিনে এডিশনাল একটা থাকে মিথাইল গ্রুপ থাকে, জাস্ট এতটুকুই পার্থক্য, তাই না? কিন্তু ডিএনএটা অনেক স্টেবল হতে হয়, কারণ ডিএনএটা ক্রোমোজোমে থাকে, এটার অনেক দীর্ঘস্থায়ী হতে হয়। আর ইউরাসিল থাকে আরএনএতে, তাই না? যে কারণে আরএনএ থেকে আমরা পরবর্তীতে প্রোটিন কোডের যে ইনফরমেশনগুলো যায়, এবং এটা শর্ট টাইমের জন্য, সেই জন্য আরএনএ যদি আনস্টেবল হয় সমস্যা নেই। যে কারণে আরএনএতে যদি একটা মিথাইল গ্রুপ নাও থাকে সমস্যা নেই। কোশ্চেনটা ভালো, এটার একটা পুরস্কার দেওয়া যেতে পারে। জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, ফাইজুল আহমেদ, কি এটার নাম কি স্যার? আহমেদ ফায়াজ। ফায়াজ আছো? ফায়াজ আসতে পারো। আমরা আর কয়েকটা অনেকগুলো লিখিত আছে, তো লিখিত দেখ, আমরা কয়েকটা লিখিত দিয়ে দিচ্ছি, তারপর তোমাদের করি। একটা নীরব সূত্রধর, সে লিখছে যে আমাদের পাকস্থলীতে HCl যেটা, এটা পাকস্থলীকে ক্ষতি করে না কেন? উত্তর হলো আমাদের পাকস্থলীর মধ্যে মিউকাস আছে, এই মিউকাস ইয়েকে কী বলে, HCl থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমাদের পাকস্থলীকে রক্ষা করে। আর যদি মিউকাসটা নষ্ট হয়ে যায় তখন তার আলসার হয়। আচ্ছা, নেক্সট কে প্রশ্ন করতে? ইন্টেলিজেন্ট কোশ্চেন তোমাটা ছিল না? হ্যাঁ, এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন। রাখছি, রাখছে না? হ্যাঁ বলো। কিন্তু গাছের মানে অনুভূতি আছে, গাছের কথা বলতে পারে, গাছেরও জলপ্রবাহ আছে, কিন্তু গাছের কোনো এরিয়া আছে, গাছের কোনো আছে, এবং আমাদের অনুভূতি আছে, আমরা যখন আছে মানে আমাদের আছে, আমরা চিন্তা শক্তি করতে পারি, গাছের চিন্তা শক্তি আছে, কিন্তু
গাছের তৈরি করতে এগিয়ে আছে। হিন্দি আছে কিনা? কিন্তু নাই। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ উপস্থিত জন্য। আসলে গাছ আমাদের কিভাবে কাজ করে এটা আসলে বোঝা যায়। আমরা যারা ক্লাস সায়েন্টিস্ট বা গাছের পড়াশোনা করি তারা বুঝতে পারি না। গাছের ইন্দ্রিয় আছে, গাছ বুঝতে পারে গাছের পাতা থেকে রঙে হাতে চেঞ্জ করতে পারে, গাছের টক কেমন সেটা গাছ চেঞ্জ করতে পারে। গাছ কিভাবে কন্ট্রোল করে এটা হচ্ছে আননোন, আমরা এখনো এটা জানি না, ঠিক আছে? সুতরাং গাছের অবস্থা নেই, তবে অবস্থা আমরা জানি গাছ কন্ট্রোল করতে পারে কিভাবে করে আসছে আননোন। ওয়ান আপ থেকে বসে চেষ্টা করে আসছে মানে কিন্তু মাইকে দিচ্ছে উপরেরটা বলো আচ্ছা ও মাইকে ধরে আসসালামু আলাইকুম স্যার। উপরের থেকে আসসালামু আলাইকুম স্যার, আমি রহিম বর্তমানে পিএফ সাইকোলজি সঞ্চালন পালন করছি। আমার প্রশ্নটা হচ্ছে প্রজনন নিয়ে। প্রজনন সম্পর্কে আমরা জানি যৌন হয়, অযৌন প্রজনন হয়, কিন্তু প্রজননের ক্ষেত্রে দেখা যায় অক্টোপাসের প্রজননের ক্ষেত্রে দেখা যায় যে নারী অক্টোপাসটি পুরুষ অক্টোপাসটিকে খেয়ে ফেলে। এমনটা কেন হয়, কিভাবে হয়, কখন হয় এবং কাদের ক্ষেত্রে হয়? স্যার এটা ফায়াজের পুরস্কারটা নিতে আসছে। ফায়াজের স্যার স্যার ওনাকে একটা কোশ্চেন। স্যার কোন ক্লাস? জালালাবাদ কেন্দ্র ইংলিশ ফায়াজ কোন ক্লাস? 10 ক্লাস 10। আপনি দিয়ে দেন স্যার। তবে যে কারণে খাই সেগুলো নিউট্রিয়েন্টের যদি কোনো অভাব হয় সেক্ষেত্রে একটা মাছ আর একটা মাছ খেতে পারে, অক্টোপাস খেতে পারে। তবে কোনো ক্ষেত্রে যদি একটা জাতীয় জিনিসকে একটা খেয়ে যাবে তাহলে কোনো সম্ভব না। আর ফায়াজের পুরস্কারটা স্যার। ফায়াজের ফায়াজ কোথায়? স্যার কোথায় চলে গেছে? আমরা সাধারণত স্বপ্ন দেখি, অনেকেই স্বপ্ন দেখতে পারে, আর যদি দেখতে পারে তাহলে অনেক স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন তুমি কোন রঙের স্বপ্ন দেখো? স্বপ্ন সাধারণত সাদা কালো হয়, আর অন্ধকার স্বপ্ন দেখে তো অসুবিধা নাই। যে কোনো বিষয় কল্পনা করলেই তুমি চোখ বন্ধ করেই দেখতে পারো। স্বপ্ন দেখার জন্য চোখ রাখার কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমি আমি স্বপ্ন নিয়ে আমি কথা বলতে পছন্দ করি। আমি অনেক জায়গায় বলেছি এটা, ওই যে সেই স্বপ্ন নিয়ে এত স্বপ্ন দেখতে হবে না। স্বপ্ন কোনটা? ঘুমিয়ে যেটা আমরা স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয়, যেটা তোমাকে ঘুমাতে দেয় না সেটা স্বপ্ন। ওই স্বপ্ন দেখো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমি আলহামদুলিল্লাহ স্যার কলেজের 10ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটা বেসিক্যালি বিবর্তন নিয়ে। আমার প্রশ্নটি হলো প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন শক্তিশালী প্রাণীদের বা জীবদের পাশে। তাহলে এই কারণ অনুযায়ী দুর্বল জীব কেন বিলুপ্ত করে বিলুপ্ত হয় না এবং কীভাবে এগুলো প্রজনন ঘটে থাকে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। দুর্বল জিন কেন যুক্ত হয় না? জীব না, জীব বলছে। বিবর্তন। দুর্বলতার মধ্যে কিন্তু রেসিস্টিভ এলিমেন্ট হয়। তো রেসিস্টিভ বিলুপ্ত হয় না সেটা এরকম আমার মনে হয় যে পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা এক্সটিংক্ট হয়ে যায়। যখন ওই প্রাণীকে এক্সটিংক্ট হয়ে যায় তার দুর্বল এক্সটিংক্ট হয়ে যায়। তো দুর্বল জীব আর তারা বেঁচে থাকবে আলাদা বেঁচে থাকবে, সেভাবে বেঁচে থাকবে। তো আমি এই সাথে আরেকটি প্রশ্ন করতে চাই যে কেন আইডেন্টিক্যাল ডিএনএ থাকা সত্ত্বেও দুজন মানুষের ফিনোটাইপ ভিন্ন হয়? অর্থাৎ ডিএনএ আইডেন্টিক্যাল কিন্তু তাদের ফিনোটাইপ ভিন্নতা আছে। এই ফিনোটাইপ দুটি নিয়ে দুজন মানুষের আইডেন্টিক্যাল ডিএনএ হয় তখনই যখন সেটা আইডেন্টিক্যাল টুইন হিসাবে জন্মগ্রহণ করে। এছাড়া কিন্তু দুজন মানুষের আইডেন্টিক্যাল ডিএনএ হতে পারে না। আর যদি ধরে থাকে ফেনোটাইপিক ভিন্নতা তৈরি হয় খাবার থেকে কোথায় বসবাস করছে সেই বিষয়গুলো আচরণ খেলাধুলা শরীরচর্চা বিভিন্ন বিষয়ের সাথে আসলে আমাদের বাড়ির বৈশিষ্ট্যের পরিবর্তন আসে। সুতরাং ফেনোটাইপিক বৈশিষ্ট্য হতে পারে যে দুজন মানুষের বিভিন্ন জায়গায় বেড়ে ওঠার মাধ্যমে
ভিন্ন ধরনের পরিবেশে বেঁচে থাকার কারণে ভিন্ন ধরনের খাবার খাওয়ার কারণে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমার কোশ্চেনটি হলো টিউমার বা ক্যান্সার কোষগুলো সাধারণ কোষের তুলনায় কিভাবে অবরত হয় এবং বিকাশ চালিয়ে যায়? টিউমার কীভাবে অমরত্ব হয়? স্যার হ্যালো, আচ্ছা উত্তরটা দিয়ে দিই। টিউমার কোষ কেন অমরত্ব পায়? আমরা জানি নর্মাল সেল একটা মেকানিজম আছে যে একটা নির্দিষ্ট সময় পর পর মারা যায়, এটাকে বলে অ্যাপোপ্টোসিস। আর টিউমার সেলের অ্যাপোপ্টোসিস হয় না, যেটাকে বলে আনকন্ট্রোল প্রোলাইফারেশন। নিউক্লিয়াস কী করে, আমরা জানি তথ্য সংরক্ষিত থাকে, যখন মিউটেশন হয় তখন ওই কোষটা নর্মাল মেসেজ নিউক্লিয়াস থেকে পায় না, যে কারণে তাকে আর কন্ট্রোল করা যায় না, সে অমরত্ব পেয়ে যায়, তারা মৃত্যু হয় না। ধন্যবাদ। তুমি চলে আসো, কোশ্চেন দাদা চলে আসো। আমি সাথে মৌলভী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমার প্রশ্নটা হলো, এটি উদ্দীপনার জন্য বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেয়, এর জন্য স্নায়ুতন্ত্র নিউরনের কি কোনো ভূমিকা রয়েছে? নিউরনের ভূমিকা তো অবশ্যই আছে। নিউরনের ব্যাপার স্যাপার, তাই না? নিউরনের ভূমিকা তো অবশ্যই আছে, কারণ নিউরন খুব সেন্সিটিভ। আমরা জানি কি একটা নিউরন আর একটা নিউরনের সাথে সংযুক্ত থাকে, যেটাকে সিনপসিস বলে, তাই না? সুতরাং সিনপসিসের মধ্যে অনেক ভেরিয়েশন হয়। সবার যে নিউরনের সংযোগের পার্থক্য হলেও কিন্তু রেসপন্সের পার্থক্য হবে। সুতরাং সবার নিউরন কিন্তু শক্তিশালী না। যাদের নিউরন অনেক স্ট্রং তারা দেখা যাচ্ছে অল্পতে ভয় পায় না, তাদের নিউরন দুর্বল। সিনপসিসের কারণে নিউরনের সংযোগের কারণে অনেক সময় রেসপন্স কেউ উন্নত করে, কেউ মানে দেরিতে করে, এই আর কি। আসসালামু আলাইকুম স্যার। আমরা কিছু উত্তর দিয়ে নেই। একটা প্রশ্ন আসছে রক্তের ব্যাপারে, রক্তের রং লাল কেন? কারণ রক্তে লৌহ কণিকায় লোহা থাকে, আয়রন থাকে, এই জন্য। আর কে হলো প্লিয়াকে কেন ব্লাড ব্যাংক বলা হয়? মাহমুদ, তোমার প্রশ্নের উত্তর হলো এই প্লিয়া থেকে আমাদের এই যে শ্বেতকণিকা যেটা আরবিসি, যেটা আরবিসি তৈরি হয় হলো এই প্লিয়া থেকে, এই জন্য এটাকে ব্লাড ব্যাংক বলা হয়। নেক্সট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার আমি স্যার, আমার প্রশ্ন হলো ডিএনএ রেপ্লিকেশন যে নিখোঁজ এবং একটু স্যার, আমার প্রশ্ন হলো ডিএনএ আমি তোমার কোশ্চেনটা নিব, তাহলে আমার একটি ঘোষণা আছে। আমরা প্রতি বছর বায়োলজি অলিম্পিয়াডে প্রোগ্রাম করে যাচ্ছি, এটা আমি সবাই বলেছি প্রতিযোগিতার একটা অংশ হিসেবে। তো আমরা লক্ষ্য করছি যে আমাদের 4টা জেলা থেকে সিলেটে যে প্রতিযোগিতাটা হয়, এই প্রতিযোগিতাতে আমাদের শিক্ষক যারা আছেন তারা অত্যন্ত পরিশ্রম করেন, সকল কলেজ ইনস্টিটিউটের শিক্ষকরা। তো আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য এবছর একটি পুরস্কারের প্রবর্তন করেছি, বেস্ট অর্গানাইজার পুরস্কার। এবং এই পুরস্কারটা এখন থেকে চলমান থাকবে। প্রতি বছরই কোনো একজন স্কুল বা কলেজের শিক্ষক এই পুরস্কারটা পাবে। এবছর আমরা এবছর এই পুরস্কারের জন্য যাকে মনোনীত করেছি তিনি হলেন রোকসানা আক্তার, সিনিয়র শিক্ষক। আমি ম্যাডামকে স্টেজে এসে পুরস্কারটা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শ্রেষ্ঠ সম্পাদক বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সিলেট অঞ্চল 2026, রোকসানা আক্তার, সিনিয়র শিক্ষক। আমরা প্রত্যেকে এই পুরস্কারটা দিতে চাই। কোনো না কোনো স্কুল বা কলেজের শিক্ষককে আমরা এই পুরস্কারটা পরিচালনা দেব। অসংখ্য ধন্যবাদ রোকসানা ম্যাডামকে এই ধরনের অবদান রাখার জন্য এবং বায়োলজি অভিযোগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার ভূমিকার জন্য আমরা সবাই প্রশংসা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুশি দাও। আমাদের পরে সময় কম হবে তো এই কারণে আগে দিয়ে দিচ্ছি।
আসসালামু আলাইকুম। আমি আজকে একটু পরে পাতা দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গের স্যার ডিএনএ সঠিক এবং নিয়ন্ত্রিত তাহলে নিউট্রিশন প্রস্তুত করা যায় না। ওটা আমি দিচ্ছি নিউট্রিশন এটা আমাদের হয় অনেক 1 বিলিয়নে একটা হয় বা 1 কোটিতে একটা হয়, তাই না? তো অনেকগুলো করার পরে আমাদের এটা এই যে কী হয়, বই যারা লেখে, বই যখন আমরা লিখি আমরা সতর্ক থাকি না, প্রুফ রিডিং করা হয় 5-7 বার প্রুফ রিডিং করার পরেও দেখা যাচ্ছে একটা শব্দ হঠাৎ করে ভুল হয়ে যায়, টাইপিং মিস্টেক হয়ে যায়। এরকমভাবে আমাদের ডিএনএ যে রেপ্লিকেশন হয় অনেক প্রুফ রিডিং হয়, শরীরের মধ্যেই প্রুফ রিডিং হয়। এরপরও হঠাৎ করে দেখা গেল যে টটোমারিজম হয়, এই টটোমারিজম যখন হয় অ্যাডিনিনকে চিনতে পারে না, দেখা যাচ্ছে অ্যাডিনিনের পরে থাইমিন থাকার কথা, থাইমিন না থাকার হয়তো গুয়ানিন চলে আসবে। এরকম হঠাৎ করে একটা নিউক্লিওটাইড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো মিউটেশন হয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমার নাম রাহুল চক্রবর্তী। আমার প্রতিষ্ঠানের নাম সরকারি বিদ্যালয় সুনামগঞ্জ। তো আমরা জানি যে আমাদের